আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এর সবাইকে স্বাগতম। আজকে পরী রানীর অসাধারণ একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্প শেষ পর্যন্ত শুনলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আপনারা পরীর বিয়ে আয়শাপুরীর গল্পতে অনেক কমেন্ট করেছেন। যারা কমেন্ট করেছেন আমি কিছু নাম আজ বলছি, আর বাকি নামগুলো আয়শাপুরীর পরের গল্পে বলবো। আমাদের কমেন্ট করেছেন মোহাম্মদ আনিস, আসাম গেম, তৌফিক শেখ মালয়েশিয়া থেকে শুনছেন, মোহাম্মদ তারেক। আমাদের কমেন্ট করেছে মোহাম্মদ আমির ফয়সাল, দিনা মির্জা, মিস নীলা, আবদুল্লাহ খান। মালয়েশিয়া থেকে শুনছেন মোহাম্মদ জাহাঙ্গীর, মাসুম শুনছেন পাবনা থেকে। এছাড়াও ইন্ডিয়া থেকে যারা যারা শুনছেন আশরাফ, জাহিদ, এসকে খান, আরিফুল, আভিরাম, গেমার সোহেল সহ আরও অনেকে। আজ কিছু নাম বললাম, পরের গল্পে বাকিদের নাম বলা হবে এখন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আর আমি শুরু করছি জান্নাত পরীর গল্প। জানো মা, আমি যখন নৌকা করে মাছ ধরি তখন আমার মনে হয় আমার নৌকার চারিদিকে কেউ ঘুরছে। আমি মাঝে মধ্যে আমার থেকে দূরে সাদা কাপড় পরিহিত একটা অবয়বকে দেখতে পাই। আমার মনে হয় ও কোনো পরী, কারণ ও মানুষ হলে বাতাসে মিশে যেত না। আমি ওর দিকে তাকালে বাতাসে মিশে যায়। আমার কথায় মা একটু ভয় পেয়ে বলল, বলিস কিরে বাবা, সত্যি তুই পরীকে দেখিস? আমি বলি কি বাবা, রাতের বেলা তোকে মাছ ধরতে যেতে হবে না? তোর জন্য চিন্তা হয় রে। মায়ের এমন কথায় আমি মুচকে এসে বললাম, কি যে বলো না মা, আমি মাছ না ধরলে সংসার চলবে কি করে? মাছ ধরে সেই মাছ বিক্রি করে তো আমাদের সংসার চলে। বাবা মারা যাওয়ার পর আমি মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছি। তুমি কোনো ভয় পেও না মা, আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না। আমি যে শুধু একা নদীতে মাছ ধরি তো তা তো না, আমার মতো গ্রামের অনেকেই যায় নদীতে মাছ ধরতে। তুমি কোনো চিন্তা করো না। দাও ভাত দাও, আমার আবার বের হতে হবে। বেশি রাত করে বাড়ি ফিরলে তুমি তারপর চিন্তা করো। আমার কথায় মা ভাত খেতে দিলেন আমাকে। আমি ভাত খেতে খেতে মাকে বললাম, মা তুমিও খাও। আমার কথা জবাবে মা বললেন, না বাবা, তুই খেয়ে মাছ ধরতে যা, আমি নামাজ পড়ে তারপর খাবো। মায়ের কথায় আমি কোনো কথা না বাড়িয়ে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে কিছুক্ষণ আরাম করে মাকে বললাম, মা হারিকেনে তেল ভরা হলে হারিকেনটা দাও। আমার কথায় মা বললেন, এই তো হয়ে গেছে, তুই জাল ও নৌকার বৈঠা নিয়ে বাইরে আয়। মায়ের কথায় আমি নৌকার বৈঠা ও জাল নিয়ে বাইরে আসলাম। তখন মা আমাকে হারিকেনটা জ্বালিয়ে দিয়ে বললেন, সাবধানে যাস বাবা, আর বেশি রাত করিস না কেমন? মায়ের কথায় আমি হারিকেনটা নিয়ে রওনা করলাম নদীর দিকে। এখানে একটা কথা বলি, এই গল্পটা লেখা অনেক আগেরকার জীবন জীবিকা নিয়ে। আগে যেমন ঘরে ঘরে বিদ্যুৎ ও লাইটের তেমন প্রচলন ছিল না এত ঘন ঘন বসতি। তাই গল্প পড়া বা শোনার সময় ফিল করবেন আগেরকার চলাফেরা ও জীবন জীবিকা নিয়ে। যাই হোক, আমি হারিকেনটা নিয়ে হাঁটছি। আকাশে চারটা ঝলমলো করছে, পাশের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, শরীরে লাগছে শীতল মিষ্টি বাতাস। এরকম একটা মুহূর্ত আমি উপভোগ করেছি আর হাঁটছি। এভাবে বেশ কিছুক্ষণের মধ্যেই নদীর কাছে পৌঁছে ঘাটে বাঁধা আমার নৌকার কাছে গেলাম। নৌকার কাছে গিয়ে হারিকেনটা নৌকার একটা জায়গায় বেঁধে আমি নৌকাটা নিয়ে নদীতে যাব। এমন সময় আমার পেছন থেকে একটা ডাক আসলো, এই যে ভাই, একটু দাঁড়ান। পেছনে আওয়াজটা পেয়ে আমি পেছনে তাকাতে দেখলাম উঁচু লম্বা দেখতে সুন্দর পরনে সাদা জুব্বা এরকম একজন মানুষ আমাকে ডাকছে। ওনার ডাকে আমি বলে উঠলাম, কে আপনি? আপনি কি আমাকে ডাকছেন? আমার কথায় উনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ ভাই, আপনাকে ডাকছি। আসলে আমি শহর থেকে এসেছি, এই গ্রামে আমার আত্মীয় আছে। এখানে আসার পর শহর থেকে খবর আসছে আমার স্ত্রী অনেক অসুস্থ, আমাকে শহরে ফিরতে হবে। আপনি যদি দয়া করে আমাকে নদীর ওপারে ওই ঘাটে নামিয়ে দিতেন, আমার না অনেক উপকার হতো। ওনার কথা আমি বললাম, কিন্তু আমি তো মানুষ পারাপার করি না, আমি যে মাছ ধরি। আমি মাছ ধরতে ধরতে ওই ঘাটের দিকে যাব, এতে অবশ্য বেশ দেরিও হবে। আমার এমন কথা শুনে উনি বললেন, সমস্যা নেই, আপনি মাছ ধরতে ধরতে ওই দিকে গিয়ে আমাকে নামাই দিয়েন। ওনার কথায় আমি একটু চিন্তা করে বললাম, ঠিক আছে, আসুন, এসে নৌকায় বসে পড়ুন। আমার কথায় সেই লোকটা নৌকায় এসে বসলেন। উনি বসে আমি নৌকা বাইতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ পর মাঝ নদীতে আসার পর আমি জাল ফেললাম।
প্রথমবার জাল ফেলায় তেমন মাছ উঠল না জালে। এবার দ্বিতীয়বার জাল ফেলার পর আমার নৌকায় বসে থাকা সেই লোকটা বললেন, ভাই এই যে এইখানে জালটা ফেলুন। ওনার কথা মতো আমি জালটা ফেলে সেটা তুলে অবাক হয়ে গেলাম, কারণ এবার জালে অনেক মাছ উঠে এসেছিল। অনেক মাছ উঠে আমি খুশি মনে আবারও জালটা রেডি করলাম। তখন সেই নৌকায় থাকা লোকটা আবারও বললেন, এবার এখানে ফেলুন ভাই। ওনার কথা মতো এবারও জাল ফেলে অবাক হলাম, কারণ এবারও জালে অনেক মাছ উঠে এসেছে। পরপর দুইবার অনেক মাছ উঠাই নৌকায় থাকা ওনাকে বললাম, আপনার তো রাশি বেশ ভালো, আপনি যেখানে বললেন সেখানে ফেলে অনেক মাছ পেলাম। আমার কথা সেই লোকটা বলল, সবে আল্লাহর রহমত। এই বলে উনি বললেন, ভাই এবার এখানে জালটা ফেলুন। ওনার কথা মতো এবারও আমি জালটা ফেললাম। এবার আমার জালে মাছের সাথে একটা বোতল ভেসে উঠলেন। বোতলের মুখটা শক্ত করে লাগানো। বোতলটা উঠায় আমি মাছগুলো নিয়ে সেই বোতলটা আবার নদীতে ফেলতে যাব, এমন সময় নৌকা থাকা সেই লোকটি বললেন, বোতলটা পানিতে ফেলিয়েন না। অনেক সময় তো বোতল বা অন্য কোনো পাত্রে গুপ্তধন থাকে। বোতলটা যেহেতু আপনার জালে উঠেছে, ভেতরে দেখুন, কিছু পেলেও পেতে পারেন, আর না পেলে তো কোনো ক্ষতি নেই, তাই না? ওনার কথা আমি ভাবলাম, ঠিকই তো। এই ভেবে বোতলটা ভেঙে ফেললাম। তখনই বোতলটা ভেঙে ফেলার পর সেখানে কিছু পেলাম না। কিছু না পাওয়া সেই লোকটা বললেন, আপনার ভাগ্যে মনে হয় গুপ্তধন ছিল না, এটা একটা খালি বোতল। ওনার কথা আমি বিষয়টা হেসে উড়িয়ে দিলাম। এরপর উনি আবার আমাকে নানান রকম জায়গায় জাল ফেলতে বলল। আমি সেখানে জাল ফেলে অনেক মাছ ধরেছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর আমি নদীর ওপারে ওই ঘাটের কাছে চলে আসলাম। সেখানে আসায় নৌকা থাকা লোকটাকে বললাম, ভাই আপনার ঘাট চলে এসেছে, আপনি ঘাটে নামবেন নিশ্চয়ই। ঘাটে নামার আগে আমাকে একটা সত্যি কথা বলেন তো। আমার কথা উনি বললেন, কি কথা বলবো বলুন। তখন আমি ওনাকে অবাক করে দিয়ে বলি, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি মানুষ না, আপনি একটা জিন। আপনি জিন হয়ে আমার নৌকা করে পার হলেন কেন? এই কথাটা কি জানতে পারি? আরেকটা কথা, আমি আপনাকে নদী পার করেছি এই উপকারের বিনিময় হলেও আমার কোনো ক্ষতি করবেন না। আমার কথা উনি অবাক হয়ে বললেন, হ্যাঁ আমি জিন। কিন্তু আপনি এটা বুঝলেন কি করে? এর নাকি এটা আগে থেকে জানতেন? সে জিনটার কথা আমি বললাম, আমি যখন মাঝ নদীতে মাছ ধরি তখন আপনি নৌকাতে হাঁটাচলা করছিলেন। মাঝে মধ্যে আমার ধরা মাছগুলো দেখতে আসছিলেন। আমি তখন খেয়াল করেছি আপনি হেঁটে না, নৌকা থেকে একটু উপরে উড়ে উড়ে চলাফেরা করেছেন। আমি তখনই বুঝতে পেরেছি আপনি মানুষ না, আপনি একজন জিন। আমার কথায় জিনটা বললেন, আপনি অনেক চালাক ও ভালো মানুষ। আসলে সত্যি বলতে আমাদের জিনদের কিছু বাধা আছে, আমরা চাইলেও সেই বাধার বাইরে গিয়ে কাজ করতে পারি না। আমি উঠতে পারি ঠিক আছে, কিন্তু কিছু মুহূর্তেও বাধার কারণে নদী পারাপার হতে পারি না কারো সাহায্য ছাড়া। আমি নদীটা পার হতে পারছিলাম না, তাই আপনার সাথে আপনার নৌকা করে পার হলাম। আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনি ভালো মানুষ। আমি এখানে নেমে যাচ্ছি, আপনি এখানে দেরি না করে বাড়িতে চলে যান। কথাটা বলে সে জিনটা নৌকার একটু উপরে দিয়ে সেই ঘাটে নামলেন আর আমার দিকে তাকিয়ে বাতাসে মিলিয়ে গেলেন। জিনটা চলে যাওয়ার পর আমার কাছে সব স্বপ্নের মতো লাগছিল। আমি সত্যি একটা জিনের সাথে এতটা সময় কাটালাম। সেই জিনটা চলে যাওয়ায় আমি আর সেখানে দেরি না করে চলে আসলাম আমার গ্রামের ঘাটে। ঘাটে এসে নৌকাটা রেখে মাছগুলো নিয়ে রওনা করলাম বাড়ির দিকে। অন্যদিনের থেকে আজ অনেক মাছ পেয়েছি। আমি মাছগুলো নিয়ে তাড়াতাড়ি করে হেঁটে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাকে ডাক দিলাম। আমার ডাকে মা উঠে মাছগুলো দেখে বললেন, বাবা নিশাত, আজ তো অনেক মাছ পাইছিস, এত মাছ কোথায় পেলি রে? মায়ের কথা জবাবে আমি বললাম, পেয়েছি, নদীতে পেয়েছি। আজকে কেন জানি বেশি মাছ ধরা পড়েছে। তুমি মাছগুলো রেখে দাও, সকাল সকাল মাছগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। কথাটা বলে আমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে কথা মতো মাছগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করলাম। মাছগুলো বিক্রি শেষে বাড়ির জন্য বাজার করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মাকে বললাম, মা এ নাও বাজার, তুমি রান্না করো, আমি একটু ঘুমাই, রাতে তো মাছ ধরতে কেটে যায় অনেকটা সময়। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর দুপুরের দিকে যখন ঘুম থেকে উঠি তখন আমার মনে হলো আমার মাথার পাশে কেউ বসে আছে। মাথার কাছে কেউ বসে আছে দেখে উঠে বিছানায় বসলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কাউকে দেখতে না পেয়ে উঠে গোসল করে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে বাইরে গিয়ে বন্ধুদের সাথে কাটিয়ে দিলাম বাকিটা সময়।
এভাবে কেটে গেল দিনটা। চলে আসলো রাত। রাত হওয়ায় রোজ রাতের মতো আমি রাতের খাবার শেষে মাছ ধরা জাল, নৌকার বৈঠা ও মায়ের কাছে হারিকেনটা নিলাম। সব কিছু নিয়ে আমি হাঁটতে লাগলাম নদীর দিকে। খুব সুন্দর মিষ্টি বাতাস এসে লাগছিল গায়ে। আমি আপন মনে হাঁটতে হাঁটতে আমার নদীর ঘাটে নৌকার কাছে গেলাম। সেখানে যাবার পর হারিকেনটা নৌকার সাথে বেঁধে নৌকায় বসে মাছ নদীর দিকে যেতে লাগলাম। আমার থেকে দূরে দূরে অন্য জেলেরা মাছ ধরছে। আমি নৌকা দিয়ে মাছ নদীতে যাবার পর জাল ফেললাম। আমি জাল ফেলে সেটা তুলে দেখলাম বেশ মোটামুটি কিছু মাছ উঠে এসেছে জালে। মাছগুলো উঠে আমি সেখানে নিতে যাব এমন সময় আমার নৌকার সামনে থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে উঠল, বা খুব সুন্দর মাছ উঠেছে তো তোমার জালে। এরকম মিষ্টি কণ্ঠ শুনে আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম খুব সুন্দর একটা মেয়ে আমার নৌকায় বসে আছে। চাঁদের আলোতে মেয়েটার শরীর ঝলমল করছে। আমি মেয়েটাকে দেখে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বললাম, কে আপনি? আপনি মাঝ নদীতে আমার নৌকা আসলেন কিভাবে? আমার কথা জবাবে মেয়েটা মুচকে এসে বলল, আমি কে জানো না, আমি তোমার বউ। নিজের বউকে চিনতে পারছো না বুঝি? মেয়েটার এমন কথা অবাক হয়ে বললাম, মানে আপনি আমার বউ মানে? আমার কথায় মেয়েটা এবার হেসে ফেলে বলল, ভয় পেও না, মজা করছিলাম। আচ্ছা আমার দিকে তাকাও। আমার দিকে তাকিয়ে ধারণা করে বলো তো আমি কে হতে পারি? এই মাঝ নদীতে তোমার নৌকায় কি হঠাৎ করে কোনো মানুষ আসতে পারে? মেয়েটার কথা আমি একটু ভয় পেয়ে বললাম, তাই তো, এতক্ষণ তো এই বিষয়টা খেয়াল করিনি। আপনি মানুষ নন, আপনি নিশ্চয়ই কোনো পরী। আমার কথায় মেয়েটা মাথা নাড়িয়ে জবাব দিলেন, হ্যাঁ আমি একটা পরী, আমার নাম জান্নাত, আমি জান্নাত পরী। সে পরীর কথা আমি বেশ অবাক হয়ে বললাম, আপনি আমার এখানে কেন? আমার কোনো ক্ষতি করতে আসেননি তো? আমার কথার জবাবে জান্নাত পরী বললেন, না না সেরকম কিছু না, আমি আসছি তোমাকে ধন্যবাদ দিতে। ধন্যবাদ? কিসের ধন্যবাদ দিতে আসছেন? আমার কথায় তখন জান্নাত পরী বললেন, তোমার কি মনে আছে গতকাল রাতে এই সময় তোমার নৌকায় একজন জিন আসছিল? পরীর কথার জবাবে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে বলছিল কোথায় কোথায় জাল ফেলতে হবে। আমার কথা শুনে জান্নাত পরী বলল, সে জিনটা এমনি এমনি তোমার কাছে আসেনি, ও একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। তোমার মনে আছে নিশ্চয়ই গতকাল রাতে তোমার জালে একটা বোতল উঠে এসেছিল। সে জিনটার কথায় তুমি বোতলটা ভেঙে ফেলেছিলে। আমি সেই বোতলের ভিতরে বন্দি ছিলাম। হ্যাঁ, আমি সেই বোতল বন্দি ছিলাম 20টা বছর। পরীর এমন কথায় আমি অবাক হয়ে বললাম, কি 20 বছর? তখন পরী জান্নাত পরী বললেন, হ্যাঁ, আমাকে 20 বছর আগে বিনা অপরাধে বোতলবন্দি করে একজন কবিরাজ আমি 20টা বছর নদীর গভীরে কাটিয়েছি। 20 বছর পর আমার বন্দি হওয়া বোতলটা ভাসতে ভাসতে তোমাদের এই নদীতে আসে। তোমাদের এখানে বোতলটা আসার সময় আমার এক পরিচিত জিন গতরাতে তোমার কাছে আসে। আমার পরিচিত জিনটা কাল তোমার কাছে আসে এবং বলে ওখানে জাল ফেলতে যেন আমি বন্দি হওয়া বোতলটা তোমার জালে ওঠে। সেই জিনের প্ল্যান মতো তুমি নদীতে জাল ফেলে বোতলটা তোলার ভেঙে ফেলো। বোতলটা ভেঙে ফেলে আমি মুক্ত হই। আমাকে মুক্ত করার জন্য তোমাকে ধন্যবাদ দিতে আসলাম। আমি মুক্ত হয়ে অনেক খুশি, আমার অনেক ভালো লাগছে। বলো তো কি চাও? তুমি যা চাবে আমি চেষ্টা করব তোমাকে সেটাই দেয়ার। জান্নাত পরীর কথা আমি বললাম, আপনি 20টা বছর পর মুক্ত হয়েছেন। আমি জেনে বা না জেনে আপনাকে মুক্ত করেছি। আমি আপনাকে মুক্ত করতে পেরে খুশি। আমার কিচ্ছু চাই না, কাউকে উপকার করে উপকারের প্রতিদান নিতে নেই। আমার এরকম কথায় জান্নাত বললেন, বা খুব ভালো কথা বলতে পারো তো, তোমার ব্যবহার ও তোমার কথাবার্তা খুব ভালো। আচ্ছা, তুমি কি রোজ রাতে মাছ ধরতে আসি নদীতে? হ্যাঁ, রোজ রাতে আসি, এটা আমার পেশা। মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চলে আমাদের। আমার কথায় জান্নাত পরী বলল, তুমি রোজ রাতে মাছ ধরতে আসার সময় আমি তোমার কাছে আসবো, গল্প করব। এরকম সুন্দর মুহূর্তে তোমার সাথে বসে গল্প করতে পারলে ভালো লাগবে। শোনো, আমি তো একটা পড়ি, আমার বিষয়ে তোমাকে সব খুলে বললাম। আমার কারণে তোমার কখনো কোনো ক্ষতি হবে না, তাই দয়া করে আমার কথা কাউকে বলো না, এতে আমি তোমার কাছে আসতে পারবো না। জান্নাত পরীর কথা আমি বললাম, ঠিক আছে। তখন জান্নাত বলল, আমার সাথে গল্প করতে করতে তো সময় কেটে গেল, একটু তো মাছ পেলে না। এদিকে রাত গভীর হয়ে আসছে। শোনো, আমি যেখানে বলি সেখানে জাল ফেলো। তোমাকে বেশিরভাগ জাল ফেলতে হবে না, 2বার ফেলো, আল্লাহর রহমতে তাতে অনেক মাছ পাবে। কথাটা বলে জান্নাত পরী আমাকে কিছু জায়গায় দেখিয়ে দিলে আমি সেখানে সেখানে জাল ফেললাম। আর সত্যি
2বার জাল ফেলে আমি আল্লাহর রহমতে অনেক মাছ পেলাম। আমি অনেক মাছ পাওয়ায় জান্নাতপুরি বলল, যাও আজ এগুলো নিয়ে বাড়িতে যাও, কালকে আবার এসো কেমন, আমি চলে যাচ্ছি। কথাটা বলে জান্নাতপুরি বাতাসে মিশে গেলেন। জান্নাতপুরি চলে যাওয়ায় আমি আর দেরি না করে ঘাটি নৌকা বেঁধে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাকে মাছগুলো রাখতে বলে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালের যথারীতি মাছগুলো বাজারে বিক্রি করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দুপুরে মাও আমি খাবার খাওয়ার সময় মা বললেন, আচ্ছা নিশাত, 2 দিন রাত থেকে অনেক মাছ পাচ্ছিস, কারণ কি? আগে তো এত মাছ পাইতি না। মায়ের কথা জবাবে আমি কথা ঘুরে বললাম, আসলে মা, আমি এখন বুঝি কোথায় কোথায় জাল ফেলে অনেক মাছ পাওয়া যায়। আমার কথায় মা আর কিছু বললেন না, বিষয়টা স্বাভাবিকভাবেই নিলেন। এদিকে আমি একটু ভয়ে ছিলাম, মা হঠাৎ এসব কথা বলছে কেন। যাক, মা তেমন কিছু বুঝতে পারেনি তাহলে। আমি খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম বিকালে। ঘুম থেকে উঠে পাশের দোকানে গিয়ে বসে কিছুক্ষণ সময় কাটালাম। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার দিকে বাড়িতে ফেরার সময় পেছন থেকে আমাদের গ্রামের একজন চাচা ডাক দিলেন। ওনার ডাকে আমি দাঁড়িয়ে বললাম, চাচা, আমাকে ডাকছো? তখন উনি বললেন, হ্যাঁ, তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আমার কথায় সেই চাচা আমাকে বললেন, নিশাত, তোর মতো আমিও রাতে মাছ ধরতে যাই। তো গতকাল রাতে মাছ ধরার সময় শুধু দূর থেকে তো নৌকার দিকে তাকাই। আমি তো নৌকার দিকে তাকিয়ে চাঁদের আলোতে দেখি কেউ একজন তোর নৌকায় বসে আছে। আমার যতটুকু মনে হয় ওটা কোনো মহিলা বা মেয়ে মানুষ। গতকাল রাতে কি তোর নৌকায় কেউ ছিল, তোর পরিচিত কেউ? ওনার কথা আমি বললাম, কই না তো বাবা, আমার নৌকায় তো কেউ ছিল না চাচা। তুমি মনে হয় ভুল দেখেছ, আমার নৌকায় কেউ থাকলে আমি তো জানতাম, তাই না? আমার এমন কথায় চাচা বললেন, না না, আমি তো ঠিকই দেখেছি নিশাদ, আমার মনে হয় ওটা কোনো পিশাচ জিন ছিল। রাতের বেলা এই পিশাচ জিনেরা মাছ খেতে আসে। চাচা কথা আমি বললাম, সেটাও হতে পারে, তবে আমি তো জানি না। আচ্ছা চাচা, থাকো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাই। কথাটা বলে আমি বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির দিকে আসছি আর মনে মনে ভাবছি, বেঁচে গেলাম বাবা, চাচা নিশ্চয় আমার নৌকায় বসে থাকা জান্নাতপুরীকে দেখছে। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি মা রান্না করছে। ওইদিকে আমি জালটা রেডি করছি, জালে কোনো ছেঁড়া আছে কিনা চেক করছি। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর আমি মাকে বললাম, মা, রান্না কি হলো? আমার কথায় মা বলল, হ্যাঁ, হয়ে গেছে, তুই হাত মুখ ধুতে আয়, খেতে আয়। মায়ের কথা আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে রোজকার মতো নৌকার বৈঠা, জাল ও হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর পাড়ে। নৌকার কাছে গিয়ে দেখলাম জান্নাতপুরী বসে আছে। জান্নাতকে দেখে আমি বললাম, আরে আপনি আজকে আগে থেকে বসে আছেন? আমার কথা জবাবে জান্নাত বললেন, তোমার জন্য অপেক্ষা করছিলাম, আসো, নৌকায় আসো। জান্নাতের কথায় হারিকেনটা নৌকায় বেঁধে নৌকাটা নিয়ে চলে গেলাম মাঝ নদীতে। সেখানে গিয়ে জান্নাতপুরীকে বললাম, জানেন কি হয়েছে? কালকে আপনি আমার নৌকায় বসে আমার সাথে কথা বলছিলেন, এটা দূর থেকে অন্য একজন জেলে দেখেছে আপনাকে। পরে আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে আমি কথা কাটিয়ে দিই। আমার কথায় জান্নাত বলল, ভালো করেছ, আসলে আমারই ভুল ছিল, আমি সরাসরি তোমার সামনে বসে কথা বলছিলাম। এখন আর ভয় নেই, তুমি চিন্তা করো না, তুমি ছাড়া কেউ দেখবে না আমাকে, শুধু তুমি দেখতে পাবে। তখন আমি জান্নাতপুরীকে বললাম, আচ্ছা, আপনার মা বাবা আপনার রাজ্যে এসব এখন নেই? আমার কথা জবাবে জান্নাত বললেন, আমার মা বাবা বেঁচে নেই, আর আমাদের জিন রাজ্যে আছে। আমি জিন রাজ্য তেমন যাই না, অনেকদিন বোতলবন্দি ছিলাম তো। ও, তোমার ভাই বোন নেই বুঝি? তখন জান্নাত বললেন, আপন ভাই বোন নেই, চাচাতো ভাই বোন আছে। তুমি হঠাৎ এসব জিজ্ঞাসা করছো যে? না, এমনি ভাবলাম জিজ্ঞাসা করি, জানতে ইচ্ছে হলো তাই। আমার কথায় জান্নাত বলল, জানলে তো, আর কিছু জানার থাকলে বলো, আর জানা না থাকলে এবার নদীতে জাল ফেলো, অনেক তো গল্প করলাম। জান্নাতের কথা আমি বললাম, হ্যাঁ। কথাটা বলে নদীতে জাল ফেললাম। নদীতে জাল ফেলে মাছ ধরছি ও জান্নাতের সাথে কথা বলছি। এভাবে 1.5-2 ঘন্টা মাছ ধরা শেষে জান্নাতকে বললাম, আমার তো মাছ ধরা শেষ, আল্লাহর রহমতে অনেক মাছ পেয়েছি, আমি এখন বাড়িতে চলে যাই। আমার কথা জান্নাত বলল, ঠিক আছে চলো, আমিও তোমার সাথে গল্প করতে করতে যাই, চিন্তা করো না, আমাকে কেউ দেখবে না, আমি তোমার বাড়ির কাছাকাছি গিয়ে চলে যাব। ওর কথায় আমি রাজি হলাম। তখন জান্নাত আমার সাথে হাঁটতে লাগলেন, আমিও জান্নাত গল্প করছি ও হাঁটছি। এভাবে বেশ কিছুক্ষণ পর আমি বাড়ির কাছে আসলে জান্নাত বলল, নিশাত, তাহলে তুমি বাড়িতে যাও,
কাল আবার দেখা হবে। কথাটা বলে জান্নাত বাতাসে মিশে গেলেন। ও চলে যাওয়ার পর আমি চলে গেলাম বাড়িতে। এই ঘটনার পর আমি মাছ ধরতে গেলে রোজ রাতে জান্নাত আমার কাছে আসতো। ও আশায় আমরা দুজনে গল্প করতাম, নানান বিষয়ে কথা বলতাম। এইভাবে কেটে গেল 1 মাস। 1 মাস পরের ঘটনা। একদিন রাতে আমি খাবার খাওয়ার সময় মাকে বললাম, মা তুমি খাবে না, শুয়ে আছো যে? আমার কথায় মা বললেন, আমার শরীরটা খারাপ লাগছে বাবা, খেতে ইচ্ছে করছে না, তুই খেয়ে মাছ ধরতে চা। মায়ের কথায় আমি বললাম, কি বলো, তোমার শরীর খারাপ আগে বলোনি কেন? তাহলে আমি ওষুধ এনে দিতাম। আমার এরকম কথা শুনে মা বললেন, সেরকম কিছু না, আমার বয়স হয়ে গেছে, এখন নানান রোগে ধরবে আমাকে। আমি বলি কি, তুই একটা বিয়ে কর। এর আগেও তোকে অনেকবার বিয়ের কথা বললেও তুই বিয়ে করিসনি। তুই বিয়েটা করলে ঘরে বউ আসবে, বউ আসলে দেখবি তখন আল্লাহর রহমতে আমি সুস্থ থাকবো। তুই মাছ ধরতে গেলে আমি বৌমার সাথে গল্প করব। আমি তো তোর মা, আমার কথাটা রাখ বাবা, না করিস না, বল বিয়েটা করবি। মায়ের এমন কথায় আমি অনেক মায়া হলো আমার। তখন আমি বললাম, ঠিক আছে, ভালো কোনো মেয়ের খোঁজ পেলে বিয়ে করব। আমার কথা শুনে মা খুশি হয়ে বলল, তোর কথায় খুশি হলাম, আমি কালকে ঘটককে খবর দিব, ঘটক মেয়ে দেখবে, এদিকে আমি টুকটাক মেয়ের খোঁজ করব। মায়ের কথা আমি খাবারটা শেষ করে মাকে বললাম, মা আমি মাছ ধরতে গেলাম, তুমি কিন্তু খাবার খেয়ে নেবে কেমন? তখন মা বলল, ঠিক আছে খেয়ে নিব, আমাকে নিয়ে চিন্তা করিস না, যা সাবধানে যাবি। মায়ের কথায় আমি সব কিছু নিয়ে চলে গেলাম নদীতে ঘাটে মাছ ধরতে নৌকার কাছে। আমি রোজ রাতে নৌকার গিয়ে দেখি জান্নাত আমার জন্য বসে থাকে। আজ রাতেও তাই। আমি গিয়ে দেখি জান্নাত বসে আছে নৌকায়। আমি ওখানে যাওয়ায় জান্নাত বলল, এসেছ, চলো। তখন আমি নৌকাটা নিয়ে নদীর একটা সাইডে গিয়ে মাছ ধরতে লাগলাম। মাছ ধরছি আর জান্নাতের সাথে গল্প করছি। এমন সময় জান্নাত আমাকে বলল, নিশাত একটা কথা বলো, আজ তোমার মনটা অনেক খারাপ, কি হয়েছে তোমার? জান্নাতের কথা শোনার দিকে তাকিয়ে বললাম, কই না তো, কিছু না। আমার কথায় জান্নাত আমার পাশে বসে বললেন, কি হয়েছে বলো না। তখন আমি বললাম, মা একটু অসুস্থ, মা আজকে বলেছিল আমাকে বিয়ে দিবে। মায়ের কথা আমি না ফেলতে পারিনি, তা আমিও বলেছি আমি রাজি মেয়ের খোঁজ করতে। আমার কথায় জান্নাত মন খারাপ করে বলল, ও। জান্নাতের মন খারাপ দেখে ওকে বললাম, কি হলো, আমার বিয়ের কথা শুনে মন খারাপ করলা যে? তখন জান্নাত পরি বলল, নিশাত একটা সত্যি কথা বলবা? সত্যি করে বলবে কিন্তু। আমাকে তোমার কেমন লাগে? আমাকে কি তুমি ভালোবাসো? সত্যিটা বলো। জান্নাতের কথা আমি ওর দিকে তাকিয়ে বললাম, মিথ্যা বলবো না, তোমাকে আমার আগে থেকেই ভালো লাগে, মনে মনে তোমাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু তুমি তো পড়ি, তোমার সাথে আমার ভালোবাসা, বিয়ে এসব কিভাবে সম্ভব? তাই তোমাকে ভালোবাসি এটা বলার সাহস পাইনি। আমার কথায় জান্নাত পরি বলল, তুমি আমাকে ভালোবাসো এটা তোমার মাকে বলো, উনি তো রাজি হতেও পারে, তাই না? জান্নাতের কথা ওকে বললাম, মা কখনো রাজি হবে না জান্নাত, আমি তো মাকে চিনি, মা রাজি হবে না, উল্টো আমাকে মাছ ধরতে আসা বন্ধ করে দিবে আমার। তোমাকে বিয়ে করতে না পারে অন্তত রোজ রাতে তোমার সাথে দেখাও, কথা তো বলতে পারবো। আমার কথায় জান্নাত মন খারাপ করে বলল, ঠিক আছে তুমি যাও, বাড়িতে যাও, আমি আজকে আসি। এই বলে বাতাসে মিশে গেলেন জান্নাত। ও চলে যাবার পর আমিও আর মাছ না ধরে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাছগুলো আমি নিজেই রাখলাম না, অসুস্থতায় মাকে আর ডাকলাম না। পরের দিন সকালে মাছ বিক্রি করে বাড়িতে আসার পর মাকে বললাম, মা তোমার শরীর এখন কেমন? এই যে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, খাবার খেয়ে ওষুধ খেও। আমার কথায় মা বললেন, আমার আর ওষুধ লাগবে না, তুই বিয়ে করতে রাজি হয়েছিস, তোকে বিয়ে করাইয়ে বউ নিয়ে আসবো, এই খুশিতে এমনি আমি সুস্থ হয়ে গেছি, যা বাবা হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথায় হাত মুখ ধুয়ে খেতে আসলাম। খাবার সময় মা বলল, জানিস একটু আগে ঘটকের সাথে কথা হলো, ঘটক বলল ভালো কোনো মেয়ের খবর পেলে আমাকে জানাবে, বা তার পরিচিত কোনো ঘটক পেলে তাকে আমার বাড়িতে পাঠিয়ে দিবে। মায়ের কথা আমি বললাম, তোমরা যা ভালো মনে হয় করো। এই বলে খাবার খেয়ে ঘরে চলে গেলাম। আমি জানি আমি জান্নাতপুরকে যতটা ভালোবাসি, জান্নাতও আমাকে ততটা ভালোবাসে। আমার বিয়ের কথা শুনে জান্নাত অনেক মন খারাপ করছে। জান্নাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভেঙে গেল একেবারে বিকেলে। মা আমাকে ডাকছে আর বলছে, এই নিশাদুর দেখ কে এসেছে, একজন ঘটক এসেছে তোকে দেখতে। মায়ের কথায় আমি উঠে হাত মুখ ধুয়ে ঘটকের সামনে গেলাম। ঘটকের সামনে গিয়ে ওনাকে সালাম দিয়ে কথাবার্তা বললাম। তখন সে ঘটক বলল,
নদীর ওই পারে একটা ভালো মেয়ে আছে, তোমরা চাও তো কালকে যেতে পারি দেখতে। ঘটকের কথা জবাবে মা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা কালকেই যাব, আপনি সকালে এসেন, আমাদের তো নৌকা আছে, আমরা কাল সকালেই যাব মেয়েটাকে দেখতে। মায়ের কথায় ঘটক চলে গেলেন। এদিকে সেদিন রাতে আমি নদীতে মাছ ধরতে গিয়ে দেখলাম জান্নাত মন খারাপ করে বসে আছে। জান্নাতকে মন খারাপ করে দেখে নৌকা বাইতে বাইতে ওকে বললাম, জান্নাত, আমি জানি আমার মতো তুমিও আমাকে অনেক ভালোবাসো, আমার অন্য কোথাও বিয়ে হবে এটা মানতে পারছো না, আমার অনেক খারাপ লাগছে। জানো, কাল সকালে মা আমাকে নিয়ে যাবে একটা মেয়েকে দেখতে। আমার কথা শুনে জান্নাত বলল, যাও, তোমাকে তো আর জোর করে আটকাতে পারবো না, আচ্ছা থাকো, তোমাকে দেখার ইচ্ছে হয়েছিল বলে আসলাম, তুমি মাছ ধরো, আমি চলে যাই। জান্নাতের কথা ওকে বললাম, জান্নাত যেও না, শোনো, মন খারাপ করে না, বোঝার চেষ্টা করো। কিন্তু আমার কোনো কথা জান্নাত শুনলো না, না শুনেও চলে গেল। এদিকে আমার মন খারাপ হয়, আমি সে রাতে মাছ না ধরে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর হাত মুখ দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিজের ইচ্ছের বিরুদ্ধে মা ও ঘটকের সাথে চলে গেলাম নদীর ওই পারে একটা মেয়ে দেখতে। আমি যখন ওই মেয়েটাকে দেখতে যাচ্ছিলাম তখন জান্নাত আমাকে দেখা দিয়েছিল। আমি জান্নাতকে দেখছি শুধু, ওর মন অনেক খারাপ ছিল, আমার নিজেরও খারাপ লাগছিল অনেক। কি করব, মায়ের কথা রাখতেই হবে। আমি মায়ের সাথে ওই মেয়েটাকে দেখতে যাবার পর মেয়েটাকে দেখলাম, মাও মেয়েটাকে অনেক পছন্দ করছে। মা মেয়েটাকে পছন্দ করায় ঘটক মাকে বললেন, মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, এদিকে আপনার ছেলে নিশাদকে এদেরও পছন্দ হয়েছে, তাহলে দেরি করে কী লাভ, আজকে এদের বিয়েটা দেই, বিয়ে পড়িয়ে একবারে বউ নিয়ে বাড়িতে যাই। ঘটকের কথায় মা বললেন, ওরা কি রাজি হবে? মায়ের কথায় ঘটক সাহেব বললেন, আমি কথা বলে দেখি। এই বলে ঘটক ওই মেয়ের মা বাবার সাথে কথা বলে ওদের রাজি করালেন। এদিকে আমি মাকে বললাম, মা, আজকে মেয়ে দেখতে এসে বিয়ে করতে হবে, অন্যদিন করলে হতো না? তখন মা বললেন, ওরা রাজি হলে আমাদের আপত্তি কোথায়, মেয়েটাকে তো আমাদের পছন্দ হয়েছে, ওরা রাজি হলে আমরাও রাজি হব, এছাড়াও দূরের পথ বারবার আসবো নাকি? মায়ের কথা আমি মন খারাপ করে বসে রইলাম। দেখতে আসছে অন্য মেয়ে, কিন্তু বারবার জান্নাতপুরের কথা মনে পড়ছে। আমি মন খারাপ করে বসে আছি। ওইদিকে ঘটক মেয়ের মা বাবার সাথে কথা বলে ওদের রাজি করিয়েছেন। ওরা রাজি হওয়ায় মাও রাজি হয়ে গেলেন। তখন আর দেরি না করে সেদিন বিকেলে আমরা ওর মেয়েটার বিয়ে হলো। যে মেয়েটার সাথে বিয়ে হলো ওর নাম আরিফা। আরিফার সাথে বিয়ে হওয়ার সময় আমার চোখে পানি চলে আসছিল। যাই হোক, বিয়ে শেষে নতুন বউকে নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আশেপাশে অনেকেই দেখতে আসে, সবাই দেখে আর মাকে জিজ্ঞাসা করে, কোথাকার মেয়ে, বাড়ি কই? সবার কথা জবাবে মা সব ঘটনা ওদের বলেন। মা বলে, হঠাৎ মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়েছে। এদিকে আমার বিয়ে হয় সে রাতে নদীতে মাছ ধরতে যাইনি। পরের রাতে খাবার খেয়ে মাকে বললাম, মা, ও মা, আমার হারিকেনটা রেডি করে দাও না, দেরি হয়ে যাচ্ছে তো, মাছ ধরতে যাব। আমার কথায় মা বললেন, এখন আমাকে বলিস, এখন তোর বউ হয়েছে, তোর বউ তোর জন্য হারিকেন রেডি করছে, যা ঘরে গিয়ে ওগুলো নিয়ে মাছ ধরতে যা। আর শোন, তাড়াতাড়ি আসিস বাড়িতে, বাড়িতে নতুন বউ, বুঝতেই পারছিস। মায়ের কথা আমি ঘরে গিয়ে আমার বউ আরিফাকে বললাম, হারিকেনটা দাও। আমার কথা আরিফা হারিকেনটা আমাকে দিয়ে বললেন, আপনি কি রোজ রাতে মাছ ধরতে যান? হ্যাঁ, আমি রোজ রাতে মাছ ধরতে যাই, এটাই আমার পেশা। আমার কথা আরিফা আমাকে হারিকেনটা দিয়ে বললেন, সাবধানে যাবেন আর তাড়াতাড়ি আসবেন। ওর কথায় হারিকেন, জাল ও নৌকার বইটা নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে গিয়ে দেখলাম জান্নাত নৌকায় বসে আছে। আমাকে দেখে জান্নাত বলল, কি ব্যাপার, নতুন বউকে নিয়ে মাছ ধরতে আসলে যে, যাও বাড়িতে যাও। জান্নাতের কথায় আমি নৌকাটা নিয়ে মাছ নদীতে গিয়ে বললাম, সত্যি বলতে তোমার কথা অনেক মনে পড়ছিল, জান্নাত, তুমি আমাকে ছেড়ে যেও না, রোজ রাতে আসবে, আমার কথা বলবে, গল্প করব। আমার কথা জান্নাত বলল, এখন আমার কি দরকার, তোমার বউ তো আছে, বউকে নিয়ে আসতাম মাছ ধরতে। জান্নাত, জানি মন খারাপ করেছ, আমার কিছু করার ছিল না, বাধ্য হয়ে বিয়েটা করেছি, দয়া করে মন খারাপ করো না। আমার কথায় জান্নাত বললেন, গল্প করবে নাকি মাছ ধরবে? জাল ফেলে মাছ ধরতে বাড়িতে যাও, তোমার বউ নিশ্চয়ই অপেক্ষা করছে তোমার জন্য। জান্নাতের কথা ওকে বললাম, কোথায় জাল ফেলবো বলো? আমি কি জানি, তোমার যেখানে ইচ্ছা সেখানে জাল ফেলো। জান্নাতের এমন অভিমানী কথায় মুচকে এসে বললাম, পরীরও অভিমান করতে পারে বুঝি, অভিমান না করে বলো না কোথায় ফেলবো। তখন জান্নাত বলল, এইখানে জাল ফেলো।
জান্নাতপুরীর কথা মতো আমি সেখানে জাল ফেললাম। ওর কথা মতো জাল ফেলছি আর মাছ ধরছি। এমন সময় জান্নাত বলল, তা তোমার বউকে দেখলা না? আমাকে দেখাবা নাকি দেখানো যাবে না? জান্নাতের কথা ওকে বললাম, কি বলো, দেখানো যাবে না কেন? আজকে দেখবা, আর কিছুক্ষণ মাছ ধরে বাড়িতে যাব। তুমি আমার সাথে যাবা, আমার বউ আরিফাকে দেখবে। আমার এমন কথায় জান্নাত বলল, তোমার বউয়ের সামনে যাব নাকি? আমাকে দেখে আবার জ্ঞান হারিয়ে ফেলুক, তাই না? আমি অদৃশ্যভাবে দেখব। হ্যাঁ হ্যাঁ, তাই দেখো। আচ্ছা চলো, আজ আর মাছ ধরবো না, বেশ মোটামুটি রাত হয়েছে, আজ বাড়িতে ফিরি। এই বলে নৌকাটা ঘাটে বেঁধে মাছগুলো নিয়ে রওনা করলাম বাড়ির দিকে। এদিকে জান্নাতপুরি আমার পাশাপাশি হাঁটছে। এভাবে আমি বাড়ির কাছে আসায় জান্নাতপুরি বললেন, যাও ঘরে যাও, আমি বাতাসে মিশে তোমার বউকে দেখব। এই বলে বাতাসে মিশে গেলেন জান্নাতপুরি। জান্নাত চলে যাওয়ার পর আমি বাড়িতে ঢুকে আমার বউ আরিফাকে ডাকলাম। আমার ডাকে আরিফা বের হও। আমি বললাম, এই মাছগুলো রাখো। আমার কথা মতো আরিফা মাছগুলো রাখায় আমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, জান্নাতপুরি নিশ্চয় অদৃশ্যভাবে আমাকেও আমার বউ আরিফাকে দেখেছে। আমাকে চুপ করে থাকতে দেখে আরিফা বলল, তুমি এরকম চুপ করে আছো কেন? কিছু ভাবছো নাকি? তখন আমি বললাম, না না, কিছু না, ঘুম পাচ্ছে, ঘুমাও, আমিও ঘুমাই। এই বলে আরিফা ও আমি কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে বাড়ির দিকে আসার সময় জান্নাতপুরি আমার কাছে আসে আর পাশে হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার, বাজার থেকে খালি হাতে ফিরেছ? নতুন বইয়ের জন্য কিছু নিলা না? জান্নাতের কথা আমি বললাম, কি আর নেব, সত্যি বলতে কি, মায়ের কথায় আমি আরিফাকে বিয়ে করেছি। ওকে এখনো মন থেকে মেনে নিইনি। আমি তো তোমাকে ভালোবাসি। এসব কথা বাদ দাও, তুমি হঠাৎ দিনের বেলা আমার কাছে যে? আমার কথা জবাবে জান্নাত বলল, কেন, দিনের বেলা আসতে মানা নাকি? আসলাম, তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই। ও আচ্ছা। আচ্ছা জান্নাত, একটা কাজ করো, তুমি কোনো মানুষ রূপ নাও, নিয়ে আমার সাথে আমার বাড়িতে চলো, তারপর খাওয়া দাওয়া করে চলে যাবা, আমার বউকে দেখাও হবে। আমার কথা জান্নাত বলল, হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছ, পরে কোনো সমস্যা হোক, তাই না? দিনের বেলা মানুষ রূপে নেওয়া যাবে না, সমস্যা হবে। আর তোমার বউকে কালকে রাতে দেখছি আমি। জানাতে কথাকে বললাম, ও তোমার সমস্যা হবে, থাক তাহলে। আচ্ছা, আমার বাড়ি তো চলে আসছি, তুমি তাহলে যাও, রাতে মাছ ধরতে গেলে দেখা হবে। আমার কথায় জান্নাতপুরি চলে গেলে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে মাকে ডাকলাম। আমার ডাকে আরিফা ঘর থেকে বেরিয়ে বললেন, মা, মা তো বাড়িতে নেই, পাশের বাসার চাচির বাড়িতে গেছেন। আরিফার কথা ওকে বললাম, এই বাজারের ব্যাগটা নাও। কথাটা বলে আমি হাত মুখ ধুয়ে ঘরে আসলাম। তখন আরিফা আমাকে খাবার খেতে দিলেন। ও খাবার দিয়ে আমি খাবার খেয়ে শুয়ে আরাম করতে লাগলাম। এভাবে সেদিনটা বাড়িতেই কেটে গেল। এই ঘটনার পর এক এক করে কেটে গেল একটি মাস। এই এক মাসে আমি রোজকার মতো নদীতে মাছ ধরতে যেতাম, জান্নাতপুরীর সাথে কথা বলতাম। এক মাস পর এক রাতের ঘটনা। রাত হওয়ায় আমিও আমার মা আরিফা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। খাওয়া শেষে একটু আরাম করে আরিফাকে বললাম, আরিফা, হারিকেনে তেল ভরে হারিকেনটা পরিষ্কার করে দাও তো। আমার কথায় আমার বউ আরিফা হারিকেনে তেল ভরে সেটা পরিষ্কার করে আমার হাতে দিয়ে বলল, এই শোনো না, আমার তোমাকে একটা কথা বলে রাখি। ওর কথা আমি বললাম, বলো, কি কথা বলো। তখন আরিফা বললেন, আমার অনেক ইচ্ছে জ্যোৎস্না রাতে আপনার নৌকায় বসে আপনার মাছ ধরা দেখব, আমাকে আজকে আপনার সাথে নিয়ে যান না। আরিফার এমন কথা আমি মনে মনে ভাবলাম, আরিফাকে সাথে নিয়ে গেলে তো জান্নাতপুরে আমার কাছে আসবে না। এই ভেবে আরিফাকে বললাম, না না, রাতের বেলা তোমার নদীতে যাওয়া ঠিক হবে না, তোমাকে দিনের বেলা নৌকা করে ঘোরাবো, এখন শুয়ে ঘুমাও। কিন্তু আরিফা আমার কথা না শুনে বায়না ধরে বসলেন, ও আজকে রাতেই নদীতে যাবে আমার মাছ ধরা দেখতে। ওর কথা আমি আরও না করলাম। এদিকে তখন মা এসে বলল, এই বৌমা কত আশা নিয়ে কথাটা বলল, এরকম নানা করছিস কেন? যা, বৌমাকে সাথে নিয়ে আজকে মাছ ধরতে যা, বেশি রাত করিস না, তাড়াতাড়ি আসবি, তাহলে তো হলো, তাই না? মায়ের কথা আমি বললাম, আরে মা, তাই বলে এত রাতের বেলা? তখন মা বলল, জ্যোৎস্না রাত তো, আর তুই তো সাথে আছিস, তাই না, যা, নিয়ে যা। কত আশা করে কথাটা বলল। মায়ের কথা আমি আর ফেলতে পারলাম না। তখন আরিফাকে বললাম, ঠিক আছে, চলো। আমার কথা আরিফা খুশি হয়ে আমার সাথে সাথে হাঁটতে লাগলেন। আমি জাল ও নৌকার বইটা নিয়ে হাঁটছি, আর আরিফা এক হাতে হারিকেন, অন্য হাতটা আমার হাতে রেখে হাঁটছে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর নদীর কাছাকাছি পৌঁছাতে আল্লাহ আল্লাহ করতে করতে লাগলেন। কারণ অন্যদিনের মতো যদি নৌকার কাছে গিয়ে দেখি জান্নাতপুরি বসে আছে, তাহলে কি হবে? আজকে তো আমার বউ আরিফা আমার সাথে।
আমি অনেক ভয় নিয়ে নৌকার কাছে গিয়ে দেখলাম জান্নাত পরি নেই। জান্নাত নৌকাতে না থাকায় আমি মনে মনে বললাম, যাক বাবা, বেঁচে গেলাম। জান্নাত পরি নিশ্চয়ই দেখেছে আরিফাকে, আরিফাকে দেখে হয়তো চলে গেছে। জান্নাতকে না দেখে হারিকেনটা নৌকার সাথে বাঁধলাম, বেঁধে আরিফাকে বললাম, উঠো, নৌকায় উঠে বসো। আমার কথা আরিফা নৌকায় উঠে জান্নাত পরি যেখানে বসে থাকতো সেই সেম জায়গাটাতে গিয়ে বসলো। আরিফা নৌকায় বসায় আমি নৌকা বাইতে লাগলাম। এভাবে চলে গেলাম মাঝ নদীতে। সেখানে গিয়ে নৌকা থামিয়ে আশেপাশে একটু তাকালাম। তাকে দেখলাম জান্নাত পরীকে দেখা যায় কিনা। জান্নাতকে না দেখে আমি জাল নিয়ে নদীতে ফেললাম। এরপর জাল উঠে আবার এদিকে সেদিকে তাকালাম। আমাকে এদিক সেদিক তাকাতে দেখে আরিফা বললেন, কি হলো, তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন? কাউকে খুঁজছো কি? আরিফার কথাকে বললাম, কই না, এমনি তাকাচ্ছি। আমার কথা আরিফা বলল, আচ্ছা নিশাত, তুমি কখনো চমকে গেছ, মানে বড় কোনো সারপ্রাইজ পেয়েছো? ওর কথা জবাবে আমি বললাম, না, সেরকম কিছু পাইনি। আমার কথা আরিফা বলল, তোমার চোখ দুটো একটু বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? আমার কথা আরিফা বলল, করোই না, তারপর দেখো কি চমক দেই। আমি না বলে চোখ খুলবে না? আরিফার কথা আমি চোখ বন্ধ করলাম। এই নাও, চোখ বন্ধ করেছি। আমি চোখ বন্ধ করে একটু পরে আরিফা বলল, এবার চোখ খুলো। আরিফার কথায় আমি চোখ খুলে বেশ চমকে উঠলাম, কারণ আমার সামনে আরিফা না, জান্নাত পরি বসে আছে। জান্নাতকে দেখে চোখ কুচলে অবাক হয়ে বললাম, আরে জান্নাত, তুমি? আরিফা কোথায়? ওকে কিছু করনি তো? নদীতে ফেলে টেলে দিয়েছ নাকি? আমার কথা জান্নাত বলল, না, সেরকম কিছু না, তুমি বসো, আমি সব বলছি। আরে কি সব বলবা? আরিফা কোথায়? ওকে কি করেছ? জান্নাত সত্যি করে বলো, আরিফা কোথায়? আমার কথা জান্নাত বলল, নিশাত, আমি তোমার আরিফা। কি? তুমি আমার আরিফা মানে? জান্নাত সত্যি করে বলো, আরিফাকে কি করেছো? কোথায় ও? তখন জান্নাত পরে আবার বলল, নিশাত, আরিফা বলে কেউ নেই, আমি তোমার আরিফা। আর তোমার বিয়ে আমার সাথে হয়েছে। এই বলে জান্নাত আমার চোখের সামনে রূপ বদলি আরিফার রূপ নিলেন। এই দৃশ্য দেখে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এটা কিভাবে হলো? জান্নাত, কেমনে কি? তুমি কিভাবে করলে এটা? আমার কথা জান্নাত পরি বললে, নিশাত শোনো, তুমি যেদিন আমাকে ভালোবাসার কথা বলেছ, আমি সেদিনই ঠিক করেছি আমি বিয়ে করলে তোমাকেই করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবেসে কষ্ট অন্য কাউকে বিয়ে করবে এটা আমি মানতে পারিনি। তাই আমার পরিচিত জিনকে মানুষের রূপ নিয়ে ঘটকের রূপে তোমার মায়ের কাছে পাঠাই। এরপর সেই ঘটক তোমাদের মেয়ে দেখতে নিয়ে যায়। তোমাকে মেয়ে দেখতে নিয়ে যাওয়া, বিয়ে করা, এসব ছিল আমার মায়াজাল। আমি তোমাকেও তোমার মাকে মায়াজাল সৃষ্টি করে বিয়ে করেছি। এতে তোমারও তোমার মায়ের মনে হয়েছে আমি মানুষ। নিশাত, আজ গত 1 মাস ধরে আমি মানুষের রূপে তোমার সাথে সংসার করছি। জানাতে কথা আমি বললাম, কেন করলে এটা? আমার মা যদি জানতে পারে তাহলে? আমার কথা জান্নাত বলল, তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছি। তুমি সত্যি করে একটা কথা বলো তো, আমাকে বিয়ে করে কি তুমি খুশি না? জান্নাতের কথা ওকে বললাম, বিশ্বাস করো জান্নাত, তোমাকে বিয়ে করে আমি অনেক খুশি, কিন্তু চিন্তা হচ্ছে মা কি নিয়ে। মা যদি জানতে পারে তুমি মানুষ না, তুমি একটা পরী, তখন কি হবে? আমার কথা জান্নাত বলল, তুমি চিন্তা করো না, আমি মানুষ রূপে তোমার সাথে সংসার করব। এভাবে অনেকদিন চলার পর একদিন মাকে সত্যিটা বলে দেব। জান্নাতের কথাকে বললাম, ঠিক আছে, কি আর করার, মা কখনো জানতে পারলে বুঝিয়ে বলবো, হয়তো তখন তোমাকে মেনে নিবে। আমি কত বোকা দেখো, এতদিন মানুষ রূপে আমার সাথে সংসার করলে আমি একটু বুঝতে পারিনি। আমার কথা জান্নাত মুচকে একটা হাসিতে বলল, আমি তো বুঝতে দেইনি, তোমারও মায়ের সামনে আরিফা নামে মানুষের রূপে থাকতাম। তুমি তো রোজ রাতে মাছ ধরে আসতাম, তুমি আসার আগে আমি আবার পরিরূপ নিয়ে নৌকে এসে বসে থাকতাম। জান্নাতের কথা ওকে বললাম, আমাকে যে কত বোকা বানিয়েছ। তখন জান্নাত হাসিতে বলল, বোকা না বানালে যে তোমাকে হারাতাম, তুমি যে অন্য মেয়েকে বিয়ে করতাম। আচ্ছা, আরেকবার চোখ বন্ধ করো, আরেকটা জিনিস দেখাই। জান্নাতের কথায় আমি আবারও চোখ বন্ধ করে চোখ খুলে অবাকে বললাম, জান্নাত, আমি কোথায়? এটা কোন জায়গা? আমার নৌকা কোথায়? আমার কথা জান্নাত বলল, তোমার নৌকা বিক্রি করে দিয়েছি। এই না না জান্নাত, সত্যি করে বলো না আমি কোথায়? আমার কথা জান্নাত বলল, আরে বোকা, তোমাকে জিনরাজ্যে নিয়ে এসেছি। জান্নাতের কথা আমি চারিদিকে তাকিয়ে বললাম, আরে আসলে তো জায়গাটা অনেক সুন্দর। এই জান্নাত, আমার অনেক ভয় করছে, আমাকে নৌকায় রেখে আসো। আমাকে ভয় পেতে দেখে জান্নাত বলল, ভয় পেও না নিশাত,
তুমি আমার বর হয়ে এখনও জিনরাজ্য দেখোনি, তাই তোমাকে নিয়ে আসলাম। তোমাকে জিনরাজ্যে ঘুরিয়ে আবার রেখে আসবো। এই বলে জান্নাতপুরী আমাকে নিয়ে জিনরাজ্যের সুন্দর সুন্দর জায়গা ঘোরাতে লাগলেন। এখানে একটা কথা বলতেই হচ্ছে, আমার গল্প পরিবার শুনে অনেকে আছেন যারা মনে মনে ভাবেন, ইস, আমার যদি এরকম একটা জিন থাকতো বা পরি থাকতো, তাহলে ওর সাথে জিনরাজ্যে ঘুরতাম, ও আমার কাছে আসতো, কথা বলতাম। আমি তাদের বলবো, সব জিনপরি ভালো হয় না, তাই সব ভাববেন না। জিনপরির গল্পে সুন্দর, বাস্তবে না। তো অবশ্যই বাস্তবকে আর গল্পের জীবনকে এক করবেন না। যাই হোক, আবার গল্পে ফিরি। জান্নাতপুরে আমাকে জিনরাজ্যে ঘোরানোর সময় আমি জান্নাতকে বললাম, আচ্ছা জান্নাত, তোমার বাড়ি কই? তখন জান্নাত আমাকে বললেন, আমার তো বাড়ি নেই, আমি 20টা বছর বোতলবন্দি ছিলাম। এরপর মুক্ত হয়ে তোমার সাথে পরিচিত হলো, তারপর থেকে তো তোমার সাথেই থাকি। এখন তোমার বাড়িটা আমার বাড়ি। জান্নাতের কথা আমি ওকে বললাম, অনেক সুন্দর সুন্দর জায়গা তো ঘুরলাম, এখন চলো আমাকে নিয়ে বাড়িতে চলো। মা আবার চিন্তা করছে, বেশি রাত হলে সমস্যা। আমার কথায় জান্নাত আমাকে জিনরাজ্য থেকে আবারও নৌকায় নিয়ে আসলেন। জান্নাত আমাকে নিয়ে নৌকায় আসার পর বললেন, নিশাত, নৌকা ঘাটে বাঁধো, তারপর চলো। ওর কথা মতো নৌকা বেঁধে হারিকেন জাল ও নৌকার বইটা নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এদিকে জান্নাত আমার সাথে সাথে হাঁটছে। এভাবে হাঁটতে হাঁটতে বাড়ির কাছে আসতে জান্নাতকে বললাম, এবার আরিফার রূপে বাড়িতে এসে পড়লাম। আমার কথা জান্নাতপুরে আরিফার রূপ নিলেন ও আরিফার রূপ নিয়ে আমরা বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে মা বেরিয়ে এসে বলল, তোরা আসছিস? বৌমা, কেমন লাগলো মাছ ধরতে গিয়ে? মায়ের কথা আরিফা বলল, অনেক ভালো মা, জীবনের প্রথম রাতের বেলা নৌকা ধরে মাছ ধরতে গেলাম, অনেক ভালো লাগলো। আরিফার কথায় মনে মনে হাসছি, কি মিথ্যা বলছে, ও রোজ রাতে আমার মাছ ধরা দেখে আর মাকে কি সুন্দর করে মিথ্যা বলছে। আরিফার কথায় মা বললেন, যা বৌমা, হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো, বাইরে থেকে আসছো। মায়ের কথা আরিফাও হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে আরিফাকে বললাম, জান্নাত, তুমি তো পাক্কা অভিনেতা। মায়ের সাথে এমনভাবে কথা বললাম, মা তো একটু বুঝতে পারলো না। আমার কথা জান্নাত বললেন, এই, আমাকে জান্নাত নামে ডেকো না, বাড়িতে আরিফা বলে ডাকো। জান্নাত নাম বললে মা বুঝতে পারবে। জান্নাতের কথা আমি বললাম, ঠিক আছে। এই বলে সে রাতে ঘুমিয়ে গেলাম দুজন। এই ঘটনার পর জান্নাত আরিফা নামে আমার সাথে সংসার করতে থাকে। আমি রাতে মাছ ধরতে গেলে তখন জান্নাতপুরীর সাথে আমার মাছ ধরতে যাই। এইভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। কয়েকদিন পরে এক দুপুরবেলা আমি ও মা জান্নাতপুরি খাবার খাচ্ছিলাম। এমন সময় জান্নাত মাকে বলে, মা, একটা কথা বলতে চাচ্ছিলাম। জান্নাতের কথায় মা বললেন, কি কথা বৌমা, বলো। তখন জান্নাত বললেন, মা, আমি তো অনেকদিন হয় বাবার বাড়িতে যাই না, যদি আপনি বলতেন তাহলে আপনার ছেলের সাথে আমার বাবার বাড়িতে যেতাম আর 2 দিন থেকে আসতাম। জান্নাতের কথায় মা বললেন, ও এই কথা, ঠিক আছে। এই বলে মা আমার দিকে তাকিয়ে বললেন, নিশাত, বৌমাকে নিয়ে আজ বিকেলে তোর শ্বশুর বাড়িতে যাবি আর 2 দিন থেকে চলে আসবে, কেমন? মায়ের কথায় জান্নাতের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে মা। এই বলে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে যাবার পর জান্নাতকে বললাম, এই, এটা কি হলো? কোথায় যাব আমরা? তুই মাকে কি বললা? তোমার বাবার বাড়ি কিভাবে যাব? তোমার মা বাবা তো নেই। আমার কথা জান্নাত বললেন, আরে পোকা, মাঝে মধ্যে যদি বাবার বাড়িতে না যাই তাহলে তোমার সন্দেহ করবে, তাই না? আমার বাবার বাড়ির নাম করে জিনরাজ্যে যাব আর 2 দিন পর ফিরে আসবো। এতে মাও জানতে পারবে না, মা মনে করবে আমরা বাবার বাড়ি থেকে আসলাম। জান্নাতের কথা ওকে বললাম, তোমার যা বুদ্ধি, এগুলো বুদ্ধি পাও কই? হ্যাঁ। কথাটা বলে কিছুক্ষণ আরাম করে সেদিন বিকেলে জান্নাতকে নিয়ে চলে গেলাম নদীর পাড়ে যাবার পর সবার চোখের আড়ালে জান্নাত আমাকে নিয়ে গেলেন জিনরাজ্যে যাবার পর সেখানেই থাকলাম 2 দিন। সেখানে ঘোরাঘুরি করলাম। এভাবে জিনরাজ্যে 2 দিন থাকার পর আবারও বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে আসে মা বলল, তোমরা এসেছ? তা বৌমা, তোমার মা বাবা সবাই ভালো আছে তো? মায়ের কথা জান্নাত বলল, হ্যাঁ মা, আমার মা বাবা সবাই ভালো আছে। এই বলে আমরা ঘরে গেলাম। ঘরে যাবার একটু পর মা বলল, বাবা নিশাত, একটু বাজারে যা তো, ঘরে বাজার নেই। মায়ের কথা আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে যা যা লাগবে সব কিছু নিয়ে আসলাম বাড়িতে আসার পর সেদিন রাত থেকে আবারও শুরু করলাম আমার কাজ, মাছ ধরা। সেদিন রাতে মাছ ধরে বাড়িতে আসার পর শুয়ে জান্নাতকে বললাম, জান্নাত, একটা কথা, আমার মনে হয় আমার আশেপাশে কেউ থাকে, মানে মনে হয় অদৃশ্য কেউ আমাকে ফলো করছে। এটা কেন হয়? তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো, এমনটা কেন হয়? আমার কথা জান্নাত বললেন, তাই নাকি? আগে কেন বলনি? আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না,
তুমি ঘুমাও, আমি খোঁজ নিয়ে দেখছি। জান্নাতের কথা আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে জান্নাতকে জিজ্ঞাসা করলাম, জান্নাত, তুমি কি কিছু জানতে পেরেছ? আমার কথা জবাবে জান্নাত বললেন, আমি খোঁজ নিয়ে দেখেছি তোমার পেছনে আশেপাশে অদৃশ্য কেউ নেই। এটা তোমার মনের ভুল হয়তো। তুমি কখনো তোমার আশেপাশে কোনো ছায়া বা অদৃশ্য কিছু দেখলে আমাকে বলবা, কেমন? ওকে, ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার দাও। কথাটা বলে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে লাগলাম। আমার পাশে মাও খাবার খাচ্ছে। এমন সময় জান্নাতকে বললাম, জান্নাত, তুমি খাবে না? তুমিও খাও। আমার কথা জান্নাত ও আমার মা আমার মুখের দিকে তাকালেন। মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, নিশাত, জান্নাতকে? বৌমার নাম তারিফা। তুই জান্নাত বলি যে? মায়ের কথায় কি বলবো বুঝতে পারছি না। ভুল করে মুখ ফুসকে বলে ফেলেছি, কিন্তু মাকে তো কিছুটা বলে বুঝ দিতে হবে। এইভাবে আমি বললাম, আসলে মা, তুমি হয়তো একটা কথা জানো না, আরিফার ভালো নাম হচ্ছে জান্নাত, ওর ডাক নাম আরিফা। আরিফার নানা বাড়ির সবাই নাকি ওকে জান্নাত নামে ডাকে। এটা আরিফা আমাকে বলেছিল। ওর আরিফা নামের থেকে জান্নাত নামটা সুন্দর, তাই তো মাঝে মধ্যে জান্নাত নামটা বলি আর কি। আমার কথায় মা বললেন, ও আগে বলবি না। আমি ভাবলাম কাকে আবার জান্নাত নামে ডাকলি। কথাটা বলে মা জান্নাতকে বলল, তা বৌমা, তুমি আগে বলবে না তোমার ভালো নাম জান্নাত? তুমিও বসো, আমাদের সাথে খাবার খেয়ে নাও। মায়ের কথায় জান্নাত আমাদের সাথে খাবার খেয়ে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে আমি বললাম, বাঁচলাম বাবা, আর একটু হলে মায়ের কাছে ধরা পড়ে যেতাম। আমার কথায় জান্নাত বলল, কয়েকবার বারণ করেছি আমাকে জান্নাত নামে ডেকো না, আরিফা নামে ডাকো, শুনলে না। আর একটু হলে তো মায়ের কাছে ধরা পড়ে যেতা। জান্নাতের কথাকে বললাম, এবারের মতো বেঁচে গেছি, এখন থেকে সাবধানে কথা বলবো, প্রমিস। এই বলে আমিও জান্নাত গল্প করতে লাগলাম। এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতের ঘটনা। আমি শুয়ে আছি, হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় পাশে তাকিয়ে দেখলাম জান্নাত নেই। জান্নাতকে না দেখে ভাবলাম ও হয়তো বাইরে গেছে, চলে আসবে, এই ভেবে অপেক্ষা করতে থাকি আমি। কিন্তু বেশ কিছুক্ষণ চলে যাবার পর যখন দেখলাম জান্নাত আসছে না, তখন চিন্তিত হয়ে পড়লাম। সকাল হবার আগে যদি জান্নাত না আসে তাহলে মাকে কী বলবো? জান্নাত নেই, তাই আমি না ঘুমিয়ে বসে বসে রাতটা পার করলাম। রাত পেরিয়ে সকাল হলো, তবু জান্নাত নেই। এদিকে সকাল হতেই না এসে ডাকতে লাগলো, বোমা, এই বোমা, আজ এত বেলা হলো তবু উঠছো না কেন? নিশাত, দরজা খোল। মায়ের ডাকে ভয়ে ভয়ে দরজা খুলে বললাম, মানে মা, তুমি আরিফাকে ডাকছো? আরিফা তো ঘরে নেই। ঘরে নেই মানে? কোথায় গেছে বৌমা? মায়ের কথা জবাবে আমি বললাম, মা, আসলে আরিফা ওর বাড়িতে গেছে, ওর বাবা নাকি অসুস্থ, তাই সকাল সকাল চলে গেছে। আমার এমন কথা মা বললেন, কি বলিস? বৌমা বাবার বাড়িতে যাবে, আমাকে বলবে না? তখন আমি বললাম, আরিফা তোমাকে বলে যেতে চেয়েছিল, আমি মানা করেছি। ভাবলাম তোমাকে এত সকালে ঘুম থেকে তোলা ঠিক হবে না। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু তুই সাথে যাসনি কেন? মায়ের কথা জবাবে আমি বললাম, আরিফাকে একা পাঠিয়েছি, ও আগে যাক, আমি বিকেলে না হয় কাল গিয়ে ওকে নিয়ে আসবো। তুমি এসব নিয়ে চিন্তা করো না, যাও, রান্না করা, আমার খিদা লাগছে। আমার কথা মার কিছু না বলে চলে গেলেন। এদিকে তখন আমি নিঃশ্বাস ফেলে বললাম, যাক, বেঁচে গেলাম এবারের মতো। মা আমার কথা বিশ্বাস করছে, কিন্তু জান্নাত গেছে কোথায়? ও তো আমাকে না বলে কোথাও যায় না। এসব ভাবছি আর চিন্তা করছি। এভাবে কেটে গেল সময়। সেদিন বিকালবেলা মা আমাকে বললেন, কি রে, তুই কি আজ শ্বশুরবাড়ি যাবি? মায়ের কথা আমি বললাম, না মা, আজকে যাব না, কাল যাব। আরিফা বাবার বাড়িতে গেছে, সেখানে একটা দিন থাকুক, কালকে নিয়ে আসবো। আমার কথায় মা বললেন, ঠিক আছে। মা রাজি হয়, আমি আর কিছু বললাম না। সেদিন রাতে খাবার শেষে মাকে বললাম, মা, হারিকেনটা মুছে দাও, আমি মাছ ধরতে যাব। আমার কথায় মা হারিকেনটা মুছে দেয়। আমি রোজ রাতের মতো মাছ ধরতে গেলাম নদীতে গিয়ে নৌকাটা নিয়ে মাঝ নদীতে গিয়ে মন খারাপ করে বসে আছি আর জান্নাতকে স্মরণ করছি। কিন্তু আমার স্মরণে জান্নাত আসছে না। জান্নাত হঠাৎ করে রাতের বেলা কোথায় যেতে পারে? আজকের দিনটা মাকে না হয় উল্টাপাল্টা বুঝিয়ে দিয়ে রাখলাম, কালকে কি হবে? এসব ভাবছি আর বসে বসে জান্নাতকে ডাকছি। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর হঠাৎ আমার নৌকা এসে দাঁড়ালেন সাদা জুব্বা পরা দুইটা জিন। সেই জিন দুটোকে দেখে আমি ভয় পেয়ে দাঁড়িয়ে বললাম, আপনারা কে? আমার এখানে কেন আসছেন? কেউ কে আছো? বাঁচো আমাকে। আমাকে এমন ভয় পেতে দেখে সেই জিন দুটো বলল, আপনি ভয় পাবেন না, আপনার সাথে কথা বলতে আসছি। ওদের কথায় বললাম, কি কথা? ওরা তখন বললেন, আপনি জান্নাতপুরের সাথে কি করেছেন? ওদের কথায় আমি অবাক হয়ে বললাম, আপনারা জান্নাতের কথা জানেন কিভাবে? আর আমি তো জান্নাতকে কিছু করিনি, জান্নাত কোথায় আছে সেটাও জানি না।
আমার কথা ওরা বললেন, জানেন না কি না জেনে না জানার ভান করছেন জেনে। আমরা জান্নাতপুরীর পরিচিত জিন। আপনি জান্নাতপুরীকে বিয়ে করে ওকে কি করেছেন? কাল রাত থেকে জান্নাতপুরীর কোনো খোঁজ পাচ্ছি না। ওদের কথা আমি বললাম, সেটা তো আমিও পাচ্ছি না। জান্নাত আমার বউ, ওকে কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না, কোথায় জানি চলে গেছে। আমার কথায় সেই জিন দুজন বললেন, আপনি মনে হয় জান্নাতপুরীকে বন্দি করেছেন। তা না হলে আমরা খোঁজ পাই না কেন? আপনি জান্নাতপুরীকে কিছু না কিছু করেছেন। এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে, আপনার বিচার হবে, আমাদের রানীমা আপনার বিচার করবে। ওদের কথা আমি ভয় পেয়ে বললাম, না আমি যাব না, আমি কিছু করিনি, আমি কোথাও যাব না। যেখানে আমি কিছু করি না আমাকে কেন ধরতে আসবেন আপনারা? আমি জান্নাতকে কিচ্ছু করি না, আমার কথা বিশ্বাস করুন। কিন্তু আমার কোনো কথা না শুনে সে জিন দুটো আমাকে ধরে জিন রাজ্যে নিয়ে গেলেন। আমাকে জিন রাজ্যে নিয়ে যাওয়ার পর বিশাল একটা প্রাসাদে নিয়ে যাওয়া হলো আমাকে। সেই প্রাসাদে যাবার পর দেখলাম অনেক জিন পরে ওখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সব জিন পরে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। সবাই আমার দিকে তাকানোর ফলে আমি ভয় সেখানে মাথা নিচু করে ফেললাম। এভাবে একটু সময় চলে যাওয়ার পর একজন জিন বললেন, ওই তো রানীমা আসছে, জিনপুরে রানী আসছে। সেই জিনটার কথা আমি তাকিয়ে দেখলাম কয়েকজন পরী, তাদের মাঝে একজন পরীর মুখে ঘোমটা, তার শরীরে অনেক সাজগোজ। ওনাকে দেখে মনে হচ্ছে উনি পরী রানী। আমি তাকিয়ে আছি, তখন পরীদের সাথে পরী রানী এসে ওনার আসন মানে চেয়ারে বসলেন। উনি চেয়ারে বসে ওনার মুখ থেকে ঘোমটাটা সরাতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। কারণ পরী রানী আর কেউ না, সে হলো জান্নাত। মানে এটা আমি কি দেখছি? পরীর রানীর দিক থেকে চোখ সরিয়ে চোখ কচলিয়ে আবার ওনার দিকে তাকিয়ে দেখলাম ঠিকই উনি তো আমার বউ জান্নাত পরী। মানে এটা আমি কি দেখছি? পরীর রানীর দিক থেকে চোখ সরিয়ে চোখ কচলে আবার ওনার দিকে তাকিয়ে দেখলাম ঠিকই উনি তো আমার বউ জান্নাত পরী। জান্নাতকে দেখে আমি হা হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। এটা দেখে সেখানে থাকা সবাই হা হা করে হেসে দিলেন। তখন জান্নাত একটা হাসিতে বললেন, কি আমাকে দেখে কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। আমি তোমার বউ জান্নাত পরী, আর আমি সাধারণ কোনো পরী না, আমি হলাম পরীর রানী। জান্নাতের কথা আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম সেখানে। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখলাম খুব সুন্দর একটা ঘরে নরম একটা পালকের বিছানায় শুয়ে আছি আমি। আমার পাশে বসে জান্নাত পরী। আমার জ্ঞান ফিরতে জান্নাত বলল, নিশাত তুমি ঠিক আছো তো? জান্নাতের কথা আমি ভয় পেয়ে বললাম, জান্নাত আমি কোথায়? আমার না অনেক ভয় করছে, এসব কি সত্যি নাকি কিছুই বুঝছি না। আমার কথা জান্নাত আমার হাতটা ধরে সাহস দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। এই বলে জান্নাত পরী বলতে শুরু করলো। জান্নাত বলল, আমি সত্যি একজন পরী রানী, এই রাজ্যের অনেক জিন পরী রানী আমি। আজ থেকে 20 বছর আগে আমার রাজ্যের কিছু জিনের সাথে ঝামেলা হয় তোমাদের মানুষদের মধ্যে একজন কবিরাজের। পরে সে কবিরাজ আমার রাজ্যের কিছু জিনকে বন্দি করে। আমাদের রাজ্যের জিনকে বন্দি করে আমি সেই কবিরাজের কাছে যাই আর বুঝে বলে উনি যেন জিনদের ছেড়ে দেন। কিন্তু আমার কথায় সেই কবিরাজ জিনদের তো ছেড়ে দেন না, উল্টো আমি কিছু বোঝাটার আগেই আমাকে বোতলবন্দি করে ফেলে। আমাকে বোতলবন্দি করার পর সেটা নদীতে ফেলে দেয়, আর আমি নদীতে বোতলবন্দি থাকি 20টা বছর। 20 বছর পর আমি তোমার জালে উঠে আসি, আর আমার জিনদের কথা মতো তুমি বোতলটা ভেঙে আমাকে মুক্ত করে দাও। তুমি আমাকে মুক্ত করে দেওয়ায় আমি তোমার উপর অনেক খুশি হই, তোমাকে উপহার দিতে চাই। কিন্তু তুমি আমার উপহার নাও না। তোমার এমন ভালো ব্যবহারে আমি রোজ রাতে তোমার কাছে যাই আর আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলি। আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, ওদিকে তুমি আমাকে ভালোবাসায় আমি মায়াজাল সৃষ্টি করে তোমাকে বিয়ে করি। তোমাকে বিয়ের অনেক দিন পর তো তোমাকে বলি আমি মানুষ না, আমি পরী। আমি তখন তোমাকে বলেছি আমি সাধারণ পরী। যদি তখনই বলতাম আমি পরী রানী তাহলে হয়তো বেশি ভয় পেয়ে যেতাম। নিশাত আমার মনে হলো তোমাকে সবটা বলার দরকার, তাই বললাম, আমি পরী রানী হয়ে আর যাই হই, আমি তোমার বউ। তোমার কাছে আগে যেমন ছিলাম তেমনই আছে আর থাকবো। জান্নাতের কথায় বেশ অবাক হলাম। জান্নাত তাহলে পরী রানী? জান্নাতের সব কথা শুনে ওকে বললাম, তুমি তো পরী রানী, তুমি কি তাহলে এখন থেকে এখানে থাকবা? আমার বাড়িতে কি যাবা না? আমার কথা জান্নাত বলল, যাবো না কেন, অবশ্যই যাব। তুমি যখনই বলবা তখনই যাব, সংসার করব। এখন আসো, তুমি আমার রাজ্যে প্রথম এসেছো, এখন আমার সাথে আবার খাবার খাবো আমরা, তারপর আমরা রাজ্যের সকল জিনপুরের সাথে তোমার পরিচয় করে দিব। এই বলে জান্নাত আমাকে নিয়ে খেতে গেলেন।
তখন আমিও জান্নাত দুজন অনেক সুস্বাদু খাবার খেলাম। আমাদের খাওয়া শেষে জান্নাত আমাকে নিয়ে সকল জিনপরির সামনে গেলেন। সেখানে হাজার হাজার জিনপরি। ওখানে যাবার পর জান্নাত সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে আবার জানেন না। এই যে মানুষ ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম নিশাত। ও আমার স্বামী। আমি বিয়ে করেছি 2 মাস হলো। আমি ওর সাথে সংসার করছি এবং সামনেও করব। আপনারা আমাকে রানী হিসেবে যতটা সম্মান করেন, আমার স্বামীকেও আশা করি ততটা সম্মান করবেন। জান্নাতের কথায় কিছু কিছু জিনপরিরা রাজি হলো, আবার অনেক জিনপরিরা রাজি হলো না। জান্নাতের কথায় তখন একটা জিন, ওর নাম মাইন, সে মাইন জিন এসে বলল, জান্নাত, আমরা তোমার কথা মানি না। তুমি জিন জাতি হয়ে কীভাবে একটা মানুষকে বিয়ে করতে পারলা? কিভাবে ওর সাথে সংসার করছো? তুমি পরিরানী হয়ে নিয়মের বাইরে গেছো। আমরা এখন তোমাকে পরিরানী হিসেবে মানতে পারবো না। এখন যদি তুমি পরিরানী থাকতে চাও, তাহলে এই মানুষ ছেলেটাকে তোমরা ছাড়তে হবে। তুমি মানুষের সাথে সংসার করতে পারবা না। এখন বলো তুমি কি চাও? ওই জিনের কথা জান্নাত এগিয়ে বলল, মাইন, তোমার এত বড় সাহস পরিরানীকে এসব কথা বলো? আমাকে সম্মান দিয়ে কথা বলো। তখন মাইন জিন বললেন, এতদিন আপনাকে সম্মান দিল, এখন আর সম্মান দিব না। আপনি যদি মানুষ ছেলেটার সাথে সংসার করেন, তাহলে পরিরানী হওয়া ছেড়ে দিন। এটা শুধু আমার মত না, অনেকেরই মত। বলে মাইন জিন হাত তুলে বললেন, আমার কথার সাথে একমত কে? আমার দলে কে আসবেন? তখন মাইনের কথা অনেক জিনপরি মাইনের কথায় রাজি হলো। এই দেখে মাইন বলল, দেখলে, তুমি যদি এখন ঝামেলা করো তাহলে 2 দলের মধ্যে যুদ্ধ লাগবে। এখন যদি যুদ্ধ করতে চাও তাহলে যুদ্ধ করব, আর যদি যুদ্ধ না চাও, তোমার স্বামীকে ছাড়তে না পারো, তাহলে এই রাজ্য থেকে চলে যাও। এখন থেকে এই রাজ্য সর্দার আমি হব। সেই মাইন জিনের কথায় জান্নাত সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি এতদিন ভাবতাম সবাই আমাকে ভালোবাসে, সম্মান করে, আমার সব কথা রাখে, কিন্তু আমি আজকে বুঝলাম আমার বিপক্ষেও কেউ দাঁড়াতে পারে। আপনারা জানেন আমি অনেক বছর ধরে পরিরানী হয়ে দায়িত্ব পালন করে আসছি। আজ এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছি, এখন আমাকে একটা পথ বেছে নিতে হবে। আমি কোনো ঝামেলা চাই না আমার রাজ্যের জিনপরিরা যুদ্ধ করে আহত হোক। আমি ভালোবেসে বিয়ে করেছি নিশাতকে। আমি আমার স্বামীকে ছাড়তে পারবো না। আমার স্বামী ও সংসারের কথা ভেবেই আমি পরিরানীর দায়িত্ব ছেড়ে দিলাম। কিন্তু আমার দায়িত্ব মাইন জিনকে দিলাম না। আমি আমাদের রাজ্যের এই বৃদ্ধা ও ভালো জিনকে এই রাজ্যের সর্দার করলাম। আজ থেকে উনি সবার সর্দার। এই বলে জান্নাত কান্না করে সবার কাছ থেকে বিদায় নিয়ে জান্নাত আমাকে নিয়ে আসলেন আমার বাড়িতে। বাড়ির কাছে আসার পর আমি জান্নাতকে বললাম, জান্নাত, আমার জন্য সব ছাড়লা, পরিরানীর দায়িত্ব ছেড়ে দিলা। আমি আজকে এখনই বাড়িতে গিয়ে মাকে তোমার কথাটা সত্যি বলবো। এই বলে জান্নাতের হাত ধরে ওকে নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে আসে মা আমাকে জান্নাতকে দেখে অবাক হয়ে বলল, নিশাত বাবা, কথাটা তুই কোথায় ছিলি? তুই যে মাছ ধরতে গেলি, তারপর তো আর ফিরেও আসলি না বাবা। জানিস আমি তোকে কত খুঁজেছি, কই ছিলি তুই? মায়ের কথা আমি বললাম, মা তুমি একটু বসো, তোমার সাথে কথা আছে। আমার কথায় মা বসে বলল, কি কথা বল। তখন আমি বললাম, মা আসলে কথাটা যে কিভাবে বলি, শুনে যে কি মনে করবা ভেবে পাচ্ছি না। আসলে মা জান্নাতের বিষয়ে বলার ছিল, তুমি শুনে কি ভাববা, কিভাবে বলি বলো। আমার এমন কথায় আমাকেও জান্নাতকে চিন্তিত দেখে মা আমাকেও জান্নাতকে অবাক করে দিয়ে বলল, কি বলবি? তোর বউ, আমার বৌমা জান্নাত কোনো মানুষ না, একটা পরী, তাই বলবি তো? আমি জানি জান্নাত মানুষ না, ও একটা পরী। মায়ের কথা আমিও জান্নাত যেন আকাশ থেকে পড়লাম। আমাকে অবাক করে দিয়ে বলল, কিভাবে জানো তুমি? তখন মা বললেন, নিশাত, তুই যখন রাতে মাছ ধরতে যাস, তখন আমি প্রায় সময় তোর ঘরে যাই, উকিতে দেখি তুই ফিরিস কিনা। কিন্তু তোকে দেখতে গিয়ে যখন দেখতাম বৌমা ঘরে নেই, তুই মাছ ধরতে যাবার পর বৌমা কই জেনে চলে যায়। এভাবে 2-1 দিন খেয়াল করার পর এক রাতে লুকিয়ে দেখছিলাম কি হয়। সেদিন আমি প্রথম দেখতে পাই বৌমা অদৃশ্যভাবে বাতাসে মিশে গেলেন। আমি সেদিন দেখে বুঝেছি বৌমা মানুষ নাও, একটা পরী। আমি কিছুদিন আগেও বুঝলেও তোমাদের বুঝতে দেইনি। মায়ের কথা আমি অবাক হয়ে বললাম, মা সবই যখন জেনে গেছো তখন মেনে নাও। মা দয়া করো, জান্নাত অসাধারণ কোনো পরী না, ও পরিরানী। আমাদের জন্য পুরো রাজ্য ছেড়ে এসেছে। এই বলে মাকে সব ঘটনাগুলো খুলে বললাম। সব শুনে মা বললেন, আমাকে এতটা খারাপ ভাবিস না, আমি তোদের আলাদা করব না। আমি মন থেকে তোদের মেনে নিলাম, তবে আমার একটা কথা রাখতে হবে। বৌমা, তুমি পরিরূপে না মানুষরূপে আমাদের বাড়িতে থাকবা, সংসার করবা। মায়ের কথায় জান্নাত খুশি মনে রাজি হন। তারপর আমিও জান্নাত খুশি মনে ঘরে যাই।
ঘরে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দের কান্না করি। মা আমাদের মেনে নিয়েছেন। এই ঘটনার পর থেকে জান্নাত আমার সাথে সংসার করতে থাকে। আমি রোজ রাতের মতো মাছ ধরতে গেলে আমার সাথে যাই। আমারও জান্নাতপুরের সুখের মধ্যে দিয়ে গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা সবার কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। সামনে আয়েশাপুরীর গল্প নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।